আমাদের আজকের আলোচনার বিষয় লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার আমার জীবন স্মৃতি। আমাদের প্লেলিস্টের 14তম ক্লাস। এটি নেওয়া হয়েছে ইউনিট 2 গদ্যাংশ থেকে। চলো আমরা মূল বিষয়ে আলোচনা করি। লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার লেখা আমার জীবন স্মৃতি এটি অংশবিশেষ হিসাবে তুলে ধরা হয়েছে। পাঠ নির্বাচনের উদ্দেশ্য হিসাবে বলা হয়েছে লক্ষ্মীনাথ বেজবড়ুয়া অসমীয়া সাহিত্যের প্রাণপুরুষ। তার রচনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই পাঠটি পাঠ্যক্রমে নির্বাচন করা হয়েছে। তার উপর এই রচনার প্রথম অংশে উজানি অসমের সৌন্দর্যও বর্ণনা করা হয়েছে, সেটিও পাঠকের চোখে আকর্ষণীয় হয়ে ধরা পড়েছে। অতএব এখান থেকে প্রশ্ন হতে পারে, লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার আমার জীবন স্মৃতি পাঠটি কেন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে? সহজভাবে বলতে হবে, অসমীয়া সাহিত্যের প্রাণপুরুষ লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার রচনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই লেখাটি পাঠ্যক্রমে সন্নিবিষ্ট করা হয়েছে। বেশ, লেখক পরিচিতি। লেখক পরিচিতি বলতে লেখকের অর্থাৎ লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার এখানে পরিচয় তুলে ধরা হয়েছে। লক্ষ্মীনাথ বেজবড়ুয়া 1864 থেকে 1938 অর্থাৎ 1864-তে জন্মগ্রহণ করেন এবং 1938 সালে তিনি মারা যান। আধুনিক অসমীয়া সাহিত্যের কর্ণধার। অবশ্যই মনে রাখতে হবে, লক্ষ্মীনাথ বেজবড়ুয়া অসমীয়া সাহিত্যের কর্ণধার, তিনি সাহিত্যের প্রাণপুরুষও। তার পিতার নাম দীননাথ বেজবড়ুয়া। কলকাতার জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন থেকে স্নাতক। ছাত্রাবস্থাতেই দুই সহতীর্থ চন্দ্রকুমার আগরওয়ালা ও হেমচন্দ্র গোস্বামীর সঙ্গে অসমীয়া ভাষা উন্নতি সাধনে সভা প্রতিষ্ঠা করেন। বিখ্যাত জোনাকি পত্রিকা প্রকাশ করেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন হিসাবে আসে যে তার প্রকাশিত একটি পত্রিকার নাম লেখো। লিখতে হবে জোনাকি পত্রিকা, এবং অন্যটি হলো বাসি বা বাহির পত্রিকাও তিনি সম্পাদনা করেছেন। অসম ছাত্র সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। অসম সাহিত্য সভার ত্রয়োদশ অধিবেশনে তাকে রসরাজ উপাধিতে ভূষিত করা হয়েছে। অর্থাৎ শিবসাগরে অসম সাহিত্য সভার ত্রয়োদশ অধিবেশন হয়েছিল, সেখানে তাকে রসরাজ উপাধিতে সম্মানিত করা হয়। তিনি অসমীয়া সাহিত্যের ছোট গল্পের প্রবর্তক। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসতেই পারে যে অসমীয়া সাহিত্যে ছোট গল্পের প্রবর্তক কে? উত্তর হবে লক্ষ্মীনাথ বেজবড়ুয়া। সুরভি, সাধুকথার কুকি, জৌনবিরি তার গল্প সংকলন। শিশুদের জন্য তিনি রচনা করেছেন বুড়ি আইর সাধু, জনুকা, পোকা দেউতা আরু নাতিলোরা। কদমকলি তার কাব্যগ্রন্থ। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হয়, তার কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হবে কদমকলি। পদুম কুঁওরি তার উপন্যাস। ঐতিহাসিক নাটক জয়মতী ও কুঁওরি, চক্রধ্বজ বেলিমার, বারমাত্রা, হযবরল দুটি লঘু নাটক। প্রহসন জাতীয় রচনা, সেই সঙ্গে হাস্য ব্যঙ্গ কৌতুক রচনায়ও তিনি সিদ্ধহস্ত ছিলেন। অসমীয়া সাহিত্যে তিনি রসরাজ ছাড়াও সাহিত্যরথী এবং সাহিত্য সম্রাট উপাধিতেও সুপরিচিত ছিলেন। মনে রাখতে হবে তার উপাধিগুলো। তার উপাধি কি? তার উপাধি হলো রসরাজ। শিবসাগরের অসম সাহিত্য সভার ত্রয়োদশ অধিবেশনে তাকে উপাধিটি দেওয়া হয়েছে রসরাজ। তাকে বলা হয় সাহিত্য সম্রাট। তাকে উপাধি দেওয়া হয়েছে সাহিত্য রথী। এখানে মনে রাখতে হবে আরেকটি বিষয়, যেহেতু বাংলা ভাষা পড়ছি, বাংলা ভাষায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে, এটা আমরা জেনেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়
আমরা ফুলের বিবাহ পড়তে গিয়ে জেনেছি তার লেখক পরিচিতিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়, আর অসমীয়া সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হয়ে থাকে লক্ষ্মীনাথ বেজবড়ুয়াকে। পাঠ্য অংশটি মোর জীবন সংবরণ গ্রন্থের আরতি ঠাকুরকৃত আমার জীবন স্মৃতি থেকে নেওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, অনেকবার ফাইনালে প্রশ্নটি এসেছে। মোর জীবন সংবরণ, আসলে লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার লেখা মূল গ্রন্থটির নাম মোর জীবন সংবরণ। জীবন সংবরণ সংবরণ এই গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন আরতি ঠাকুর, নাম দেন আমার জীবন স্মৃতি। আমার জীবন স্মৃতি। কে অনুবাদ করেন? আরতি ঠাকুর। আরতি ঠাকুর। বেশ, অনেকবার এই প্রশ্নটি ফাইনালে এসেছে, এটি পড়ার সময় অনেকটা ধ্যান দিয়ে মনে রাখার চেষ্টা করবে। বেশ, আমরা জানলাম পাঠ নির্বাচনের উদ্দেশ্য এবং লেখক পরিচিতি সম্বন্ধে। আমরা মূল পাঠে ফিরে যাই। মূল পাঠের প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি ব্যাখ্যা করে দেব, আশা রাখবো কারোরই কোনো ধরনের সংশয় থাকবে না। চলো আমরা মূল পাঠটি একবার পড়ে নিই। তখনকার কালে আসামের রাজধানী ছিল রংপুর বা শিবসাগর। এই শিবসাগরের দৃশ্য রাজপ্রতিনিধিদিগের শহর গৌহাটির চেয়ে আলাদা। তখনকার কালে অর্থাৎ তার ছোটবেলায় রাজধানী ছিল রংপুর বা শিবসাগর, অর্থাৎ আসামের রাজধানী ছিল রংপুর বা শিবসাগর। শিবসাগরেরই অপর নাম রংপুর। শিবসাগরের দৃশ্য রাজপ্রতিনিধিদিগের শহর গৌহাটির চেয়ে আলাদা। রাজপ্রতিনিধিদিগের, রাজপ্রতিনিধি বলতে এখানে ইংরেজদের কথা বলা হয়েছে। এই ইংরেজদের শহর ছিল গৌহাটি। সেখানে নদীপথে যোগাযোগের একটা সুন্দর ব্যবস্থাপনা ছিল, কিন্তু রাজধানী ছিল রংপুর বা শিবসাগর। এই শিবসাগরের দৃশ্য গৌহাটির চেয়ে একটু আলাদা ছিল। গৌহাটির অপরূপ রূপ সৌন্দর্য, লুইত নদীর মনোরম শোভা রিহা মেখলার রূপে তার গায়ে বিরাজ করেছে। তার গলায় পর্বতের ৭ নড়িহার, মাথায় ভুবনেশ্বরীর ধবল মুকুট, বুকের উপর উমানন্দ আর উর্বশী। দেখো, গুয়াহাটির অপরূপ রূপ সৌন্দর্য বা অপরূপ রূপ মাধুর্য রয়েছে লুইত নদী। লুইত নদী বলতে ব্রহ্মপুত্র নদীর কথা বলা হয়েছে। ব্রহ্মপুত্র নদীর কথা বলা হয়েছে। সেই ব্রহ্মপুত্র নদী যেন গৌহাটি শহরকে রিহা মেঘলার মতো করে বিরাজ করে জড়িয়ে ধরেছে। এই রিহা মেঘলা একটি ঐতিহ্যশালী অসমের ঐতিহ্যশালী পোশাক পরিচ্ছদের নাম। পোশাক যেমন মানুষকে সুন্দর করে জড়িয়ে ধরে, ঠিক তেমনি লুইত বা ব্রহ্মপুত্র নদীও গুয়াহাটি শহরকে যেন জড়িয়ে ধরেছে। তার গলায় ৭ নড়িহার রয়েছে। ৭ নড়িহার, পর্বতের ৭ নড়িহার বলতে মানুষের গলায় যেরকম মূল্যবান ৭ নড়িহার থাকে, ঠিক তেমনি গুয়াহাটি শহরেও যেন পর্বত ৭ নড়িহারের মতো জড়িয়ে থাকে। মাথায় ভুবনেশ্বরীর ধবল মুকুট, অর্থাৎ এখানে কামাখ্যার কথা বলা হয়েছে, যে কামাখ্যার পাহাড়ে একটা মুকুট যেন ভুবনেশ্বরী মুকুট হয়ে রয়েছে। বুকের উপর রয়েছে উমানন্দ আর উর্বশী, এই দুইটি দ্বীপ যেন বুকের উপর বিরাজ করছে। শিবসাগর সমতল, অন্যদিকে এই গৌহাটি শহরের পাশাপাশি শিবসাগর সমতল। তাহলে গৌহাটি শহরে রয়েছে অপরূপ রূপ সৌন্দর্য, এক অপরূপ মাধুর্য, আর রয়েছে
লুইথ নদী বা ব্রহ্মপুত্র নদী, এই নদীর বিরাজমান, লুইথ নদী বিরাজমান। অন্যদিকে রয়েছে গোলায় সাতনড়ী অর্থাৎ পর্বত রয়েছে, পর্বত জড়িয়ে রয়েছে। অন্যদিকে রয়েছে ভুবনেশ্বরী বা কামাখ্যার ধবল মুকুট, ধবল মানে সাদা মুকুট রয়েছে, পর্বতের শৃঙ্গ রয়েছে। ধবল মুকুট বলতে পর্বতের শৃঙ্গকে ইঙ্গিত করেছে। অন্যদিকে রয়েছে ব্রহ্মপুত্রের উপর উমানন্দ ও উর্বশী, উমানন্দ ও উর্বশীর মতো দ্বীপ। তার পাশাপাশি শিবসাগর, শিবসাগর একেবারে সমতল, শিবসাগর কি সমতল, যেখানে গৌহাটি শহরে রয়েছে পর্বত, নদীর বেষ্টনী এবং পর্বতের ন্যায় মুকুট, উমানন্দ উর্বশীর মতো দ্বীপ। তেমনি শিবসাগর সমতল, দুই চোখ ভরে যতখানি দেখা যায় পর্বত শূন্য, নিরাভরণা, পর্বত শূন্য, এখানে পর্বত নেই, পর্বত নেই। নিরাভরণা মানে হচ্ছে কোনো ধরনের আভরণ নেই, অলংকার নেই। যেমন এখানে লুইত নদী রিহা মেখলার মতো জড়িয়ে ধরেছে। রিহা মেখলা যেরকম আভরণ, ঐতিহ্যশালী কাপড়ের মতো আভরণের কাজ করেছে, তেমনি পর্বতের যেন মুকুট হিসাবে কাজ করে, পর্বত যেন সাতনড়ী হাড়ের কাজ করেছে। তেমনি ভুবনেশ্বরীর ধবলতা যেন মুকুট হয়ে ধরা দিয়েছে। তারই বিপরীতে শিবসাগর একেবারেই সমতল, সেখানে কোনো পর্বত নেই, মাত্র তার ক্ষীণ হাত দুখানি দিখৌ এবং দিচাং নামে ছোট নদীর বালা একজোড়া দিয়ে উজ্জ্বল করে তুলেছে। শুধু এখানে দুটি নদী রয়েছে, একটি রয়েছে দিখৌ, অপরটি দিচাং। এই দুটি নদী যেন শিবসাগরে একজোড়া বালার মতো উজ্জ্বল করে রেখেছে। হাতে যেমন বালা পরলে উজ্জ্বল সৌন্দর্য শোভা পায়, ঠিক তেমনি এই দুই নদী যেন শিবসাগরকে শোভিত করে রেখেছে। দেখো, দিখৌ নদী শব্দার্থ এবং টিকাংশে তোমরা পাবে। দিখৌ নদী নাগা পাহাড় থেকে প্রবাহিত হয়ে এই ব্রহ্মপুত্রে এসে মিশেছে, এবং দিচাং নদী বা যেটা দিসাং নামে পরিচিত অরুণাচলের পাটকাই পাহাড়ে উৎপন্ন হয়ে টিরাপ এবং নাগাল্যান্ডের মন জেলায় দিয়ে প্রবাহিত হয়ে ডিব্রুগড় শিবসাগরে এসে ব্রহ্মপুত্রে এসে মিশেছে। এই দুই নদী শিবসাগরকে শোভিত করে রেখেছে। গৌহাটি থেকে নৌকা করে আসতে ব্রহ্মপুত্রের কাছে বিদায় নিয়ে যখন দিখৌর বুকে ঢুকছি, তখন আমার মনে যে ভাব হয়েছিল নিম্ন আর মধ্য আসাম পার হয়ে রংপুর শহরে ঢুকতেও আমার সেই রকম মনোভাব জেগেছিল। দেখো, গৌহাটি থেকে নৌকা করে আসতে একদম সহজভাবে এখানে তুলে ধরেছে, নৌকা করে সে ব্রহ্মপুত্র দিয়ে আসছে, তখন দিখৌর বুকে ঢুকেছে, দিখৌ নদীতে যখন সে প্রবেশ করেছে, তখন তার মনে যে ভাবটা ছিল, যে অনুভূতিটা ছিল, নিম্ন আর মধ্য আসাম পার হয়ে রংপুর শহরে ঢুকতে সেই রকম মনোভাব জেগেছিল। রংপুর অর্থাৎ সে শিবসাগরে যখন প্রবেশ করছে, তখন গৌহাটি থেকে আসার সময় যে ভাবটা ছিল মনে, সেই মনোভাবই জেগে উঠেছিল। নতুন জায়গায় আমাদের নিজেদের পুরনো বাড়িতে যাচ্ছি, নতুন জায়গায় আমাদের নিজেদের পুরনো বাড়িতে যাচ্ছি, অর্থাৎ রংপুরে তার বাড়ি, সেখানে পুরনো বাড়িতে তিনি যাচ্ছে। এই আনন্দই আমাকে সারাটা পথ আপ্লুত করে রেখেছে। অবশ্যই নিজের বাড়িতে ফেরার যে একটা আলাদা আনন্দ থাকে, সেই আনন্দেই লেখককে এখানে আপ্লুত করে রেখেছে। এই কারণে গৌহাটি থেকে ব্রহ্মপুত্র হয়ে যখন
নিম্ন আর মধ্য আসামে ঢুকে রংপুর শহরে পৌঁছেছে, তখন তার মনে একটা আলাদা রকমের উৎফুল্লতা বা আনন্দের জোয়ার এসেছে। কিন্তু যখন রংপুরে তিনি পৌঁছে গেলেন, তখন একটা অনির্বচনীয় বিতরাগ আমার মনে সেই আনন্দকে শুকিয়ে দিল। কেন কে জানে? কিন্তু যখনই তিনি রংপুরে পৌঁছালেন, তখনই তার অনির্বচনীয় একটা বিতরাগ, অনির্বচনীয় মানে যেটা আর কোনোদিন বলা যায় না, সেই ধরনের একটি রাগ, আম, অনুরাগ মিশ্রিত রাগ যাকে বলা হয় বিতরাগ, এই অনির্বচনীয়, অর্থাৎ যা বলা যায় না এমন একটি রাগ তার মনের সমস্ত আনন্দকে শুকিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা এই প্রথম স্তবকটিতে, অনুচ্ছেদটিতে জানতে পারলাম যে আসামের রাজধানী রংপুর ছিল বা শিবসাগর। এই শিবসাগরের সঙ্গে রাজপ্রতিনিধিদের শহর গৌহাটি একটু আলাদা ছিল। গৌহাটির অপরূপ রূপ সৌন্দর্য ছিল, লুইত নদী রিহা মেঘলার মতো তাকে জড়িয়ে ধরেছে। গুয়াহাটি শহরে পর্বতের সাত নড়িহার রয়েছে, মাথায় ভুবনেশ্বরীর ধবল মুকুট এবং ব্রহ্মপুত্রের বুকে উমানন্দ উর্বশী দুটি দ্বীপ যেন সৌন্দর্যে পরিপূর্ণতা দান করেছে। অন্যদিকে শিবসাগর সমতল, এখানে পর্বত নেই, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত যেন পর্বত শূন্য এক নিরাভরণ পরিবেশ। মাত্র দুইটি নদী দিখৌ দিচাং যেন হাতের বালার মতো শোভা বরণ করেছে। গৌহাটি থেকে লেখক যখন রংপুরে আসছে, ব্রহ্মপুত্র হয়ে দিচাং নদীর মুখে এসে তখন তার মনে এক আনন্দের এক উৎফুল্লতা এসেছে। কিন্তু যখনই সে রংপুরে পৌঁছে গেছে, তখন তার এই পুরনো বাড়িতে ফিরে যাওয়ার আনন্দটা এক অজানা কারণে শুকিয়ে গেছে। বেশ, আসাম দেশকে সারা ভারতের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে তুলনা করে কেউ কেউ ঠাট্টা করে মাছ ধরার জায়গা বলতো। দেখো, লেখক বলেছে যে আসাম দেশকে সারা ভারতের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে তুলনা করে মাছ ধরার জায়গা বলতো। নিম্ন আসাম বা নামনি আসামের সঙ্গে উজনি আসাম বা উচ্চ আসামের সেরকম তুলনা করে শিবসাগরকে ঠাট্টা করা হতো। সারা ভারতবর্ষে আসাম দেশকে যেমন মাছ ধরার জায়গা বলতো, ঠিক তেমনি নিম্ন আসাম আর উজনি আসামের সঙ্গে তুলনা করে এখানে শিবসাগরকে মাছ ধরার জায়গা বলে ঠাট্টা করা হতো। এই লাইনটা মনে রাখতে হবে। সারা ভারতবর্ষের সঙ্গে অন্য রাজ্যগুলোর সঙ্গে তুলনা করে আসামকে মাছ ধরার জায়গা বলা হতো, আবার আসামের ভিতরে নিম্ন আসাম আর উচ্চ আসাম তুলনা করে শিবসাগরকে মাছ ধরার জায়গা বলে ঠাট্টা করা হতো। কিন্তু কিছুদিন বাদে শিবসাগর সম্পর্কে আমার এমন বিতরাগ দূর হলো এবং তার পরিবর্তে অনুরাগ জন্মাতে শুরু হলো। তার কারণ হচ্ছে বিশাল সুন্দর বড়পুকুরি, অর্থাৎ বড় পুকুর, এবং তার পাড়ে তিনটি দেউল। মনে রাখতে হবে, তার যে বিতরাগ সৃষ্টি হয়েছে, সেই বিতরাগ কিছুদিনের মধ্যেই দূর হয়ে গেছে। কারণ কারণ হলো বিশাল বড়পুকুরি, একটা সুন্দর বড়পুকুরি, পুকুরি মানে হচ্ছে পুকুর, এক বিশাল পুকুরের কথা বলা হয়েছে। এই বড় পুকুরের পাড়ে তিনটা দেউল আছে। এই পুকুরের পাড়ে তিনটি দেউল আছে। শঙ্করদেবের ভাষায় বলতে গেলে এই দেউল তিনটে বিষ্ণু দেউল, দেবী দেউল আর মাঝখানে শিব দেউল। তাহলে এই বড় পুকুরে পাড়ে তিনটি দেউল আছে। তিনটি দেউল, একটি হলো বিষ্ণু দেউল, আরেকটি হলো আরেকটি হলো দেবী দেউল, আর মাঝখানে যেটি রয়েছে সেটি হলো শিব দেউল। এই তিনটি দেউলের নামকরণই করেছে
শঙ্করদেব। আমরা শঙ্করদেবকে জানি, তিনি হলেন অসমের বৈষ্ণব ধর্মান্দোলনের একজন অন্যতম প্রবক্তা। তার ভাষায় এই বড় পুকুরির পাড়ে যে তিনটি দেউল আছে তার নাম হলো বিষ্ণু দেউল, দেবী দেউল এবং শিব দেউল। সুবর্ণ রজত লোহা জলে তিনি শৃঙ্গ, চক্ষুত যমক লাগে দেখিতে বিরিঙ্গ। এখানে কবিতার মাধ্যমে লেখক তার সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করেছেন। সুবর্ণ রজত, সুবর্ণ মানে সোনা, রজত মানে রূপা, লোহা লৌহ, যাকে লৌহ, জলে যেন তিনটা শৃঙ্গ, তিনটা শৃঙ্গে যেন স্বর্ণ, রূপ, সোনা, রূপা এবং লোহা জল জল করে। চক্ষুত যমক লাগে দেখিতে বিরিঙ্গ, যেন চোখে চমক লেগে যায়, দেখলেই চোখে চমক লেগে যায়। মন্দিরের দুটো দেউলে রজত শৃঙ্গের পরিবর্তে ত্রিশূল বিরাজ করছে। মন্দিরের দুইটা দেউলে তাহলে রজত শৃঙ্গের পরিবর্তে কি বিরাজ করছে? ত্রিশূল বিরাজ করছে। মাঝেরটায় অর্থাৎ শিব দেউলের মাথায় চকমকে শৃঙ্গ বিরাজ করছে, আর মাঝেরটাতে শিব দেউলের মাথায় চকমকে শৃঙ্গ বিরাজ করছে। ঠান্ডা পরিষ্কার জল ভরা এই পুকুরকে সরোবরের সম্মান দিয়ে শঙ্করদেব বলেছেন, তাহার মাঝে সরোবর এক সাগর সংকাশ দেখিতে প্রত্যেক, সুবর্ণময় পদ্মে আছে জুড়ি, ভ্রমরে মধু পিয়ে তাঁত পড়ি, রাজহংস আদি যতেক পক্ষী, পারিপার থাকে না যায় উপেক্ষী। দেখো, এই যে বড় পুকুর, এই বড় পুকুরটাকে শঙ্করদেব সরোবরের সঙ্গে তুলনা করেছে। সরোবর বলতে এক বৃহৎ জলাশয় বা জলাশয়ের কথা বলা হয়েছে। এই জলাশয়টি কিরকম, যে তাহার মাঝে সরোবর এক, এই শিবসাগরের মাঝে এক সরোবর রয়েছে, সেটি সাগর সংকাশ, অর্থাৎ দেখতে এটি সাগরের মতো। সুবর্ণময় পদ্মে আছে জুড়ি, অর্থাৎ এখানে স্বর্ণময় পদ্ম ফুল রয়েছে, সেই স্বর্ণময় পদ্মে ভ্রমর এসে মধু পান করে। রাজহংস আর যত পক্ষী আছে সেগুলো এখানে আসে, সাঁতার কাটে। পারিপার না যায় উপেক্ষী, অর্থাৎ পারিপার থাকে না যায় উপেক্ষী। বেশ, রাজহংস এবং সমস্ত পাখি যেন এখানে পারাপার করে, কেউই উপেক্ষা করে যায় না। তাহলে আমরা দেখলাম যে শিবসাগরে এসে তার যে বিতরাগ সৃষ্টি হয়েছিল, সেই বিতরাগটি চলে গেছে, দূর হয়েছে, কারণ এখানে একটা বিশাল পুকুর রয়েছে। এই বিশাল পুকুরের ধারে তিনটি দেউল রয়েছে, বিষ্ণু দেউল, শিব দেউল, দেবী দেউল, এবং সেই পুকুরটি ছিল সরোবরের মতো জলাশয়, যাকে শঙ্করদেব সাগরের সঙ্গে তুলনা করেছে। সেখানে সুবর্ণময় পদ্ম আছে, ভ্রমর এসে মধু পান করে, রাজহংস আর যত পাখি আছে সবাই এই সরোবর তুল্য পুকুরে পারাপার করে, কেউই উপেক্ষা করে যায় না। এই রকমের বড় পুকুরটা আশ্চর্যভাবে আমার মনে রেখাপাত করেছিল। তাছাড়া দিখৌ নদীর প্রবল স্রোত আমরা পেয়েছি, দিখৌ নদী এবং দিচাং নদী, দুটি নদী বালার মতো করে শিবসাগরকে শোভিত করেছে। সেই দিখৌ নদীর প্রবল স্রোত আমার মনকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল কোন সুদূরে, অর্থাৎ দিখৌ নদীর প্রবল স্রোত যেন তার মনকে অসীম এর দিকে ছুটে নিয়ে গেছে। দিখৌ নদীর ওপারে রংঘর, কারেংঘর, তলাতলি ঘর, জয়সাগরের দেউল
আর প্রকাণ্ড পুকুরগুলোই আমার মনকে যে ভরে দিয়েছিল সে কথা না বললেও চলে। খুব শিগগিরই শিবসাগর আমার কাছে আনন্দ সাগরে পরিণত হলো, আর রংপুর হলো রঙের আলোয়। খুবই এক আকর্ষণীয় এবং সৌন্দর্যময় পরিবেশের কথা এখানে বর্ণনা করেছেন। বলেছেন দিখৌ নদীর প্রবল স্রোত তার মনকে ভাসিয়ে নিয়ে গেছে। বলেছে দিখৌ নদীর ওপারে রয়েছে সেই ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলো, রংঘর, কারেংঘর, তলাতলি ঘর এবং জয়সাগরের দেউল। এগুলো যেন তার মনকে আকৃষ্ট করেছে। তার আগে যে বিতরাগ সৃষ্টি হয়েছে সেই বিতরাগও এই সব প্রতিষ্ঠানের সৌন্দর্যে আপ্লুত হয়ে দূর হয়ে গেছে, এবং খুব শিগগিরই শিবসাগর তার কাছে আনন্দ সাগরে পরিণত হয়েছে, আর রংপুর হয়ে গেছে তার কাছে রঙের আলয়। রং বলতে এখানে রঙিন কি বলা হয়েছে, আর আলয় মানে হচ্ছে ঘর। আলয় মানে ঘর। বেশ, পরের অনুচ্ছেদে শিবসাগরের বাড়িতে খেলার সাথী হলো আমার দুজন ভাইপো। শিবসাগরের বাড়িতে খেলার সাথী ছিল দুইজন ভাইপো। কয়জন ভাইপো? দুইজন ভাইপো। একজন আমার চেয়ে ১.৫ বছরের বড়, আর একজন তার চেয়ে ছোট। প্রথম দিনে আমি আবিষ্কার করলাম যে ওরা আমার চেয়ে অনেক বেশি পড়েছে। অর্থাৎ শিবসাগরের বাড়িতে দুইজন ভাইপো আছে, একজন বড় আর একজন ছোট। এই দুইজনে আসলে আহ, লেখকের থেকে বেশি পড়েছে। কি পড়েছে? বিশেষত বাংলা বই বেশি পড়েছে। তারা সবই বাংলা বই পড়েছে। ওদের বাংলাবিদদের তুবড়িবাজিতে, এটা মনে রাখতে হবে, তুবড়িবাজি। তুবড়িবাজি বলতে বোঝানো হয়েছে যেমন বাজি পটকা ফোটানো হয় একসঙ্গে, অনেকগুলো হুড়মুড় করে আম, হুড়মুড় করে আলোকিত হয়ে নিঃশেষ হয়ে যায়। ঠিক তেমনি তারা যেন বাংলার কবিতা, বাংলার বিভিন্ন ধরনের কথা লেখকের সামনে হর 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 করে বলে যাচ্ছে, আমাকে অবাক করে দিত। যেহেতু তারা লেখকের সামনে এত সহজে সহজ সরল ভাবে বিষয়গুলোকে উপস্থাপন করে দেয়, তাতে লেখক অবাক হয়ে যান। পদ্য পাঠে বাংলা পদ্য আমাকে সামনে আবৃত করে আমাকে যেন ওরা কোণঠাসা করে দিত। দেখো, এই দুইজন ভাইপো লেখকের সামনে পদ্য পাঠ করে, পদ্য পাঠ বলতে এখানে আবৃত্তির কথা বলা হয়েছে, আবৃত্তি করে যেন লেখককে কোণঠাসা করে দিত। কারণ লেখক তো সেভাবে জানতেনই না তখন পর্যন্ত, এই কারণে তার কোনো প্রত্যুত্তরে দিতে পারতেন না। সেই কবিতার একটা আমার এখনো মনে আছে। অর্থাৎ ওই দুইজন ভাইপো যেসব কবিতা বলে লেখককে কোণঠাসা করে দিতেন, তার মধ্যে একটি কবিতা এখনো তার মনে আছে। কবিতাটি হলো, পর্বতের ধূসর মেঘ হইল উদয়, ভয়ঙ্কর শব্দ করি বেগে বায়ু বয়, পাতা উড়ে ফল পড়ে ভাঙিছে ডাল, উড়িল বাতাসে সব কুটিরের চাল, নদী জলে উঠে ঢেউ, পর্বত সমান, না উপায় না পায় মাঝি করে হায় হায়। অর্থাৎ পর্বতে ধূসর মেঘ দেখা দিল। উদয় মানে হলো আসা বা দেখা দেওয়া। ভয়ঙ্কর শব্দ করি বেগে বেগে বায়ু বয়, ভয়ঙ্কর শব্দে বায়ু অর্থাৎ বাতাস বয়ে আসে। এর ফলে পাতা উড়ে ফল পড়ে, ডাল ভেঙে যায়, এবং চারিদিকে যেন কুটিরের অর্থাৎ ছোট ছোট ঘরগুলোর চাল উড়ে যায়। অন্যদিকে নদীতে জল উঠে পর্বত সমান ঢেউ হয়। এর ফলে উপায় না পেয়ে মাঝি হায় হায় করে। এই কবিতাটা তখনও লেখকের মনে আছে। ওরা দুজনে, ওরা দুজনে বলতে তার ভাইপোর কথা বলা হয়েছে। লেখকের থেকে একজন ১.৫ বছরের বড়,
আরেকজন ছোট ছিল। এই দুই ভাইপো যখন প্রচণ্ড শব্দ করে এই কবিতার কয়েক লাইন এমনভাবে আবৃত্তি করতে থাকে, তখন তাদের কাছে আর লখিমপুর এবং গৌহাটির বিদ্যার দৌড় এমনভাবে ধরা পড়ে যায় যে আমার মন নদীর শান্ত জলে পর্বতের সমান উঁচু ঢেউ আছড়ে আছড়ে পড়তে থাকে। অর্থাৎ লেখক বলতে চেয়েছেন যে তাদের জ্ঞানের কাছে লেখকের লখিমপুর ও গৌহাটি বিদ্যার তিনি আসলে লখিমপুর এবং গৌহাটিতে পড়াশোনা করেছিলেন। সেই পড়াশোনার জোর যেন তাদের সামনে চুপসে যায়, সে কথাটাই এখানে বলতে চেয়েছে উপমার সাহায্যে। বলেছে মন নদীর শান্ত জলে পর্বতের সমান উঁচু ঢেউয়ের কাছে ঢেউ আছড়ে পড়তে থাকে। অর্থাৎ তার মন ছিল নদীর শান্ত জলের মতো, তার জ্ঞান ছিল নদীর শান্ত জলের মতো, আর তার ভাইপোদের জ্ঞান ছিল পর্বতের সমান উঁচু, যেন সেগুলো তার শান্ত নদীর শান্ত জলে আছড়ে আছড়ে পড়তে থাকে। আমার বিদ্যাহীনতা আমাকে ভীষণভাবে পীড়া দিতে থাকে। লেখকের মনে হয়েছে তার বিদ্যাহীনতা, বিদ্যা মানে জ্ঞান, হীনতা মানে নেই, জ্ঞান না থাকাটা তাকে অনেকটাই পীড়া দিয়েছিল, কষ্ট দিয়েছিল। তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে ওদের কাছ থেকে আমি বাংলা শিখে নিয়ে ওদেরই জব্দ করব রীতিমতো। অর্থাৎ তখন তিনি প্রতিজ্ঞা করলেন যে তাদের কাছেই বাংলা শিখে নিয়ে তাদেরকেই জব্দ করবে। যেমন সংকল্প তেমনি কাজ, ইম্পর্টেন্ট একটি লাইন, যে যেমন সংকল্প করেছিল তারা তেমনি সেই কাজ শুরু করে দিয়েছিল। অর্থাৎ তাদের কাছেই বাংলা শিখে নিয়ে তাদেরকেই জব্দ করার কাজ শুরু করে দিয়েছে। ওদের কাছ থেকে বাংলা কবিতার বইখানা নিয়ে ২-৪ দিন পরে ওদের মুখস্থ করা কবিতাগুলো আমি মুখস্থ করে নিলাম। অর্থাৎ তারা যেসব কবিতা মুখস্থ করেছে, লেখকও সেই সব কবিতা মুখস্থ করে নিয়েছেন। তারপর ওরা কবিতা আবৃত্তি করতে শুরু করলেই আমিও তাদের মুখোমুখি দাঁড়িয়ে সমানে কবিতা আবৃত্তি করতে থাকলে এই কবিতা যুদ্ধ বন্ধ হয়ে শান্তি স্থাপিত হইল। অর্থাৎ লেখক তার ভাইপোদের কাছ থেকে বাংলা বই নিয়ে তাদের মুখস্থ করা কবিতাগুলোকে তিনিও মুখস্থ করলেন, এবং তারা যখন কবিতা আবৃত্তি করতে আসে তখনই তাদের সামনে তাদের সামনে লেখকও অর্থাৎ লক্ষ্মীনাথ বেজবড়ুয়াও কবিতা আবৃত্তি করা শুরু করেন। ফলে এই দুই দিক উত্তর প্রত্যুত্তরের মাধ্যমে এই কবিতা যুদ্ধ বন্ধ হয় এবং শান্তি স্থাপিত হয়। ম্যালেরিয়া জ্বর কুইনাইনের দ্বারা সাময়িক বন্ধ হলে পরে আবার তা প্রকাশ পাবার মতোই আমাদের এই কবিতা যুদ্ধ সাময়িক বন্ধ হলেও তা আবার অন্য আকারে প্রকাশ পেল। এখানে উপমার সাহায্যে বলেছে যে ম্যালেরিয়া জ্বর হওয়ার ফলে যখন কুইনাইন খাওয়া হয় তখন সাময়িক বন্ধ হয় ঠিকই, কিন্তু তা অন্যভাবে প্রকাশিত হয়। ঠিক তেমনি কবিতা যুদ্ধ সাময়িক বন্ধ হলেও তা আবার অন্যভাবে প্রকাশ পায়। ওই দুইজন যোদ্ধা বলতে এখানে দুই ভাইপোর কথা বলা হয়েছে। আবার নতুন করে শক্তি সঞ্চয় করে গেরিলা যুদ্ধ অর্থাৎ অনিয়মিতভাবে হয়রানি যুদ্ধে মেতে উঠল। আমরা শিবসাগরে যাওয়ার কিছুদিন আগেই বরপেটার বিখ্যাত তিথিরাম বায়ন তার বাংলা যাত্রা গানের দল নিয়ে উজনি আসাম দিগ্বিজয় করতে বেরিয়েছিলেন। দেখো, আমরা শিবসাগর যাওয়ার কিছুদিন আগেই লেখকদের শিবসাগর যাওয়ার কিছুদিন আগে বরপেটা একটি আসামের জেলা, বিখ্যাত তিথিরাম বায়ন বিখ্যাত ছিলেন একজন তিথিরাম বায়ন। তিনি যাত্রা গানের দল নিয়ে উজানি আসামে দিগ্বিজয় করতে বেরিয়েছিলেন। সেই তিথিরাম বায়নের সেই যাত্রা গানের অন্তর্গত রাধার মানভঞ্জনের পালা থেকে এক একটা গানের বিকৃত সুরের টুকরোতে তারা আকাশ বাতাস মুখরিত করে দিল। অর্থাৎ মানভঞ্জনের পালা থেকে এক একটা গান
বিকৃত সুরে যেন আকাশ বাতাস মুখরিত করে দিয়েছে, আন্দোলিত করে দিয়েছে। সেই গানের এক এক টুকরো কথা আজকেও আমার মনকে ভারাক্রান্ত করে তোলে। অর্থাৎ মানভঞ্জনের পালা থেকে যে গান তারা তুলে ধরেছিল, সেই গানের একটি অংশ লেখককে এখনো ভারাক্রান্ত করে তোলে। ও রাই, আগে প্রেম করিলি হেসে হেসে, এখন কান্দ কেন নির্জনে বসে। এই যে অংশটুকু, এটি লেখককে অনেকটাই ভারাক্রান্ত করে তোলে। ও রাই, আগে প্রেম করিলি হেসে হেসে, এখন কান্দ কেন নির্জনে বসে। অর্থাৎ রাই রাধাকে বলছে যে আগে হেসে হেসে প্রেম করেছিলে, এখন নির্জনে বসে কান্না করো কেন। আমি ভাবিলাম এ কি হলো, আমি ভাবিলাম, অর্থাৎ লেখক লক্ষ্মীনাথ বড়ুয়া ভাবলেন যে এটা আবার কি হলো, এইবার তো আমার রক্ষে নেই। কারণ তখন পর্যন্ত আমি কোনো বাংলা যাত্রা গান দেখিনি বা শুনিনি, সেই জন্য এই দুইজনের হাতে এবার আমার পরাজয় অনিবার্য। অর্থাৎ আগে তো যুদ্ধ হলো কবিতা দিয়ে, এখন সেই তিথিরাম বায়নের বিভিন্ন ধরনের যাত্রাপালার অংশ থেকে গান তুলে ধরে আকাশ বাতাস তারা মুখরিত করে তুলেছে। তাই লেখক ভাবলেন এবার তার রক্ষে নেই। তার কারণ হলো তিনি এর আগে কোনো বাংলা যাত্রা গান দেখেওনি, শুনেওনি। সেই জন্যই মনে করেছে যে তার পরাজয় এবার হয়তো অনিবার্য। আমি যেসব অসমীয়া ভাওনা বা যাত্রা দেখেছি, তার থেকে দু একটা পদ গিয়ে ওদের প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেগুলো ওরা যাতা বলে উড়িয়ে দিল, কোনো আমলই দিল না। তখনকার দিনে বাংলা গান, বাংলা ভাষা, বাঙালির মতো চুল কাটা বা ধুতি চাদর পরাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল। আর যাত্রাগুলোতেও অসমীয়া অঙ্কিয়া ভাওনার পরিবর্তে বাঙালি যাত্রা গান দেখানো হতো। সত্রের মহন্তরা অশুদ্ধ বাংলা ভাষায় নাটক রচনা করে নিজেকে গৌরবান্বিত মনে করত ও দর্শককে খুশি করত। তখনকার দিনে তখনকার দিনে অর্থাৎ যখনকার স্মৃতিচারণ লেখক করেছেন, সেই সময় বাংলা গান, বাংলা ভাষা, বাঙালিদের মতো চুল কাটা বা ধুতি চাদর পরাটা একটা ফ্যাশন ছিল। সেই ফ্যাশনে উদ্বুদ্ধ হয়ে অনেকেই বাংলাকে অনুসরণ করেছিল। আর যাত্রাগুলোতেও অসমীয়া অঙ্কিয়া ভাবনার পরিবর্তে বাঙালি যাত্রা গান দেখানো হতো। সত্রের যারা মহন্ত রয়েছে, তারাও অশুদ্ধ বাংলা ভাষায় নাটক রচনা করে নিজেদেরকে গৌরবান্বিত মনে করত এবং সেই রচনা যাত্রা গান রচনা করে তারা দর্শককেও খুশি করত। মোটের উপর যা কিছু বাঙালি তা সবই ভালো, এই ধারণা সবার মনকে খুব প্রভাবান্বিত করেছিল। অর্থাৎ সে সময় খুবই ইম্পর্টেন্ট লাইন, সেই সময় বাঙালির মতো চলন বলন আহার বিহার করাটাই একটা বড় গৌরবের ছিল এবং সবাইকে যেন বাঙালির ভাবধারা ভাবনা প্রভাবিত করেছিল। বড়রা যেদিকে যায় ছোটরাও সেদিকে যায়। সেজন্য আমি ভাবলাম যে আমরাও বাংলা জ্ঞানের অনভিজ্ঞতা অমার্জনীয়। অর্থাৎ সেই জন্য লেখকও ভেবেছিলেন যে তার বাংলা জ্ঞান এটা অনভিজ্ঞতা অর্থাৎ বাংলা জ্ঞান না জানাটাও যেন না না জানাটা যেন মার্জনা করা যায় না। আবার পর মুহূর্তে ভাবলাম আমারই বা দোষ কি, আমি বা কোথায় বাংলা যাত্রা দেখার বা শোনার সুযোগ পেলাম যে আমি এদের সঙ্গে সমানভাবে পাল্লা দেব। এই ভেবে আমি প্রতিদ্বন্দ্বী দুজনের কাছে হার মেনে চুপ করে গেলাম। অর্থাৎ লেখক যেহেতু কোথাও বাংলা যাত্রা গান দেখার বা শোনার সুযোগ পাননি, তাই সমানভাবে তাদের সঙ্গে পাল্লা দিতে পারবেন না ভেবে তার দুই ভাইপো প্রতিদ্বন্দ্বীর কাছে হার মেনে চুপ করে গেলেন। আমরা তাহলে এই মূল পাঠের অংশে দেখলাম লেখক শুরুতে
তখনকার রাজধানী রংপুর ও শিবসাগরের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন শিবসাগরের থেকে গৌহাটি অনেকটাই সৌন্দর্য মাধুর্যে পরিপূর্ণ। রিহা মেঘলার মতো লুইত নদী জড়িয়ে ধরেছে। সেখানে পর্বতের সাত নদীর হার রয়েছে। মাথায় ভুবনেশ্বরীর মতো ধবল মুকুট এবং বুকে উমানন্দ উর্বশী রয়েছে। অন্যদিকে শিবসাগর একেবারে সমতল, যতদূর চোখ যায় পাহাড় পর্বত নেই। এখানে শুধু দিখৌ আর দিচাং দুটি নদী রয়েছে, বালার মতো শোভিত করে রেখেছে। সেই গৌহাটি থেকে নৌকা করে আসতে তার মনে একটি বিতরাগ জেগেছিল। মনে হয়েছিল নিম্ন আসামের সঙ্গে তুলনা করে নিম্ন আসামকে উজনি আসামের সঙ্গে তুলনা করে শিবসাগরকে মাছ ধরার জায়গা বলা হতো। সেটি তা সত্ত্বেও তার সেই বিতরাগ দূর হয়েছিল। শিবসাগরের বড় পুকুর, তার ৩টি দেউল এবং দিখৌ নদীর প্রবল স্রোত, দিখৌ নদীর পাড়ে রংঘর, কারেংঘর, তলাতলি ঘর এবং জয়সাগরের দেউল যেন তাকে আপ্লুত করে রেখেছে। তার কাছে শিবসাগর আনন্দের সাগরে পরিণত হয়েছে এবং রংপুর রঙের আলোয় পরিণত হয়। তারপরেই তার যে খেলার সাথী ভাইপোরা রয়েছে, তার সঙ্গে কবিতা যুদ্ধে সম্মুখীন হয়। কবিতা যুদ্ধে মুখোমুখি হয়ে তাদেরই কবিতার বই নিয়ে তাদেরকেই জব্দ করেছে এবং পরবর্তীকালে তিথিরাম বায়নের যাত্রাপালার থেকে গান তুলে ধরে যখন গেরিলা যুদ্ধ আবার তার সঙ্গে লেখকের সঙ্গে ভাইপোরা চালিয়েছে, তখন লেখক তাদের কাছে বাংলা গানের অনভিজ্ঞতার জন্য হার মেনে নতি স্বীকার করেছে। এর মাধ্যমে এই মূল পাঠের মাধ্যমে লেখক বাংলা গানের, বাংলা ভাষার প্রতি, বাংলা ভাষা সাহিত্যের প্রতি লক্ষ্মীনাথ বেজবরুয়ার একটি টান সেটাকে তুলে ধরেছে এবং তার সময় উজনি আসামে বাঙালিদের মতো ফ্যাশন করা, বাংলার মতো হওয়া, চুল কাটা, ধুতি চাদর পরা, এটা একটা চলন ছিল, সে সম্পর্কে জানা যায়। এই হলো মূল বিষয়ের আলোচনা। আমরা পাঠবোধ অংশটুকু পড়ে নিই। অসমীয়া সাহিত্যের পথিকৃৎ লক্ষ্মীনাথ বেজবরুয়া সরস রচনাশৈলীর সঙ্গে পড়ুয়াদের পরিচয় করার উদ্দেশ্যে রচনাটি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হলো। লক্ষ্মীনাথ বেজবরুয়া সম্পর্কে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের অবহিত করতে পারেন। অর্থাৎ লক্ষ্মীনাথ বেজবরুয়ার এই যে পাঠটি আমরা পড়লাম তাতেও সরস রচনাশৈলী রয়েছে, অর্থাৎ সহজ সাদামাটা ভাবেই এক নিঃশ্বাসে এই লেখাটি পড়ে শেষ করা যেতে পারে, কিন্তু তার ভিতরে লেখাটি সহজ সরল হলেও তার ভিতরে গভীর সৌন্দর্যবোধ রয়েছে এবং উপস্থাপনের আলাদা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি রয়েছে, সে সম্পর্কে আমরা সহজেই অবহিত হতে পারি। অবহিত মানে জানা, এগুলো শব্দ অর্থে আসতে পারে। প্রশ্নের শুরুতে দুটি মানে শব্দার্থ আসে, সেখানে এই ধরনের শব্দগুলো দিয়ে থাকে। আশা রাখছি মূল পাঠ খুব সহজ সরল ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতেও যদি কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব সেই সব সংশয়গুলো সহজ সরল ভাবে বুঝিয়ে দেওয়ার। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরামর্শ দিয়ে আমাকে উদ্বুদ্ধ করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সেভ করে রাখবে। ধন্যবাদ সবাইকে।